নাম তার গফুর। গ্রামের লোকেরা সবাই তাকে গফুর চাচা বলে ডাকে। তিনি একসময় এই গ্রামের জমিদার ছিলেন। তিনি টাকা পয়সা কোনো দিক দিয়ে তার কমতি ছিল না। রোজ সন্ধ্যাবেলা তিনি এই ঘাটের পাড়ে এসে একা একা বসে থাকেন। গভীর রাত যখন হয় তখন তিনি বাড়িতে ফিরেন। জীবন যুদ্ধে লড়াই করে তিনি একাই বেঁচে আছেন। যেদিন তার পরিবারের মধ্যে ডাকাতি হয়েছিল সেদিনই তার পরিবারের সকল সদস্য মারা যায় এবং তার যত সয় সম্পত্তি ছিল সব কিছুই লুটপাট হয়ে যায়। তারপরও তার মনে বিন্দু পরিমাণ কোনো কষ্ট নেই। তিনি সবার সাথে মিলেমিশে থাকেন। রোজ সন্ধ্যাবেলা গ্রামের ছেলে মেয়েদেরকে গল্প শোনান। এমনই একদিনের ঘটনা। সন্ধ্যা নেমে এলো। পুকুর ঘাটে বসে গ্রামের ছেলে মেয়েদেরকে নিয়ে গফুর চাচা গল্প করছেন। এমনই সময় একজন বলে উঠল, দাদু ভাইয়া, তুমি তো প্রতিদিন আমাদেরকে অনেক সুন্দর সুন্দর গল্প শোনাও। আজকে তুমি আমাদেরকে তোমার জীবনের সাথে ঘটে যাওয়া একটি সত্য গল্প শোনাও। ঠিক তখনই তার সাথে ঘটে যাওয়া একটি গল্প শোনাতে লাগলেন। হ্যাঁ রে দাদু ভাইয়ারা, তোমাদেরকে আজকে আমি এমন একটি গল্প শোনাবো যেটা এই পুকুর ঘাটেই ঘটেছিল। কিন্তু কথা হলো, তোমরা যদি ভয় পাও, তোমরা তো ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, তখন আমি কি করব? দাদু ভাইয়া, তুমি থাকতে আমাদের ভয় কিসের? তাছাড়া আমরা তো এখানে 5 জন আছি। যদি কোনো ভূত পেতনি আসে তাহলে আমরা 5 জন মিলে তার মোকাবেলা করব। তুমি আমাদেরকে গল্প শোনাতে শুরু করো। হ্যাঁ দাদু ভাইয়ারা, এতই যেহেতু আগ্রহ দেখাচ্ছ, তাহলে শোনো এবার। বহু বছর আগের কথা। এই গ্রামের শেষ প্রান্তে ছিল এক কালু ডাকাতের বাড়ি। সে প্রতিদিন গভীর রাত হলে জমিদার বাড়ির মধ্যে গিয়ে ডাকাতি করত। তাছাড়া বড় বড় ব্যবসায়ী, বড় বড় ধনী লোকদের বাড়িতে গিয়ে সাঙ্গ পাঙ্গ নিয়ে ডাকাতি করত। গরিব কোনো লোকদের বাড়িতে গিয়ে সে ডাকাতি করতো না। একদিন আমি আমার পরিবার পরিজনকে নিয়ে গভীর রাতে ঘুমিয়েছিলাম। তখন আমার বাড়িতে কিছু মেহমানও ছিল। তারা আমার বাড়িতে অনেক দিন পরে আসছিল বেড়াতে। গ্রামের বাড়ি তাদের কাছে খুবই প্রিয় ছিল। হঠাৎ ওই দিন রাতের বেলায় আমার বাড়িতে কালু ডাকাত এসলো, তার সাঙ্গ পাঙ্গ নিয়ে। আমরা তখন ভয়ে কোনো চিৎকার করতে পারিনি, আশপাশের কোনো লোকদেরকে ডাকতেও পারিনি। উপরওয়ালার করুণায় সেদিন আমরা বেঁচে যাই। আমাদের বাড়িতে ছিল 5টি শিকারী কুকুর। সেই শিকারী কুকুরগুলো সেই কালু ডাকাতকে ধাওয়া করে। ফলে সে জঙ্গলের ভিতর গিয়ে তার সাঙ্গ পাঙ্গ নিয়ে লুকিয়ে পড়ে। উপরওয়ালা ওই দিনের মতো আমাদেরকে বাঁচিয়ে দেন। যখনই কালু ডাকাত কোনো এলাকায় ডাকাতি করতে যেত আর ধরা খেয়ে যেত, তখনই সে কোনো জঙ্গলের ভিতর নিয়ে আশ্রয় নিত। কারণ জঙ্গলের ভিতরে গাছপালা থাকে বেশি, যার ফলে তাকে খুঁজে পাওয়া যেত না। এভাবেই সে বেঁচে যেত। দাদু ভাইয়া, তারপর কি হলো? তোমার সাথে কি পরে আর কোনো ঘটনা ঘটেনি? হ্যাঁ রে দাদু ভাইয়ারা, অনেক বড় ঘটনা ঘটেছিল আমার সাথে। সেই ঘটনার ফলে আজকে আমি পথের ভিখারি। আমার পরিবার পরিজন বলতে কেউ নেই। শুধু একটা ছোট্ট কুঁড়ের ঘরের মধ্যেই আমি জীবন যাপন করছি।
আর এই এলাকার যারা অতি বৃদ্ধ ছিল সবাই আমার সেই ঘটনার সাক্ষী ছিল। কিন্তু আজকে তো আর কেউ বেঁচে নেই, শুধু উপরওয়ালা আমাকেই বাঁচিয়ে রেখেছেন। তাই তোমাদের মতো যেই ছোট ছোট ছেলেমেয়েরা আছে তারা শুধু আমার সাথে ঘটে যাওয়া ঘটনার শুধু গল্প শুনতে থাকে, কেউ তার বাস্তবতা বিশ্বাস করে না। এরই কিছুদিন পরের ঘটনা, যা আমার সাথেই ঘটেছিল। আমি রাতের বেলা ঘুমিয়েছিলাম। আমার পরিবার পরিজন যারা ছিল তারাও গভীর ঘুমে মগ্ন ছিল। পাশের বাড়িগুলোর লোকজন ওই দিন ছিল না। এই সুযোগেই কালু ডাকাত তার সাঙ্গ পাঙ্গ নিয়ে আমার বাড়িতে চড়ে আসে। যখন আমার বাড়ির সব স্বর্ণ গয়না অলংকার টাকা পয়সা সব ছিনিয়ে নেয়, আমার পরিবার পরিজন সবাইকে মেরে ফেলে, আমি তখন চিৎকার করতে থাকি। পাশের বাড়ির লোকজন কয়েকজন ছিল মাত্র, তারাও চিল্লাচিল্লি করতে থাকে। তখন দূরের কিছু লোক পুলিশ এবং লাঠিসোঁটা নিয়ে তাড়া করে কালু ডাকাতদেরকে। কালু ডাকাত তখন তার সাঙ্গ পাঙ্গ নিয়ে দৌড়াতে দৌড়াতে এই পুকুর ঘাটে সে আশ্রয় নেয়। এই পুকুরে তখন অনেক গাছ গাছালি দিয়ে অনেক ময়লা দিয়ে ভরাট ছিল। এখন তো তোমরা দেখছো অনেক পরিষ্কার পানি, তখন এত পরিষ্কার পানি ছিল না, এত পরিচ্ছন্ন ছিল না। এই ঘাটটিও তখন ছিল না, তখন ছিল বাঁশ দিয়ে তৈরি একটি ছোট্ট একটি ঘাট। সেখানেই মানুষ গোসল এবং কাপড় চাপড় ধুতো। কিন্তু এই ঘাটটি হয় আমার সাথে ঘটে যাওয়ার পরেই এই ঘাট নির্মাণ করা হয়, এই পুকুর পরিষ্কার করা হয়। ঠিক তখনই কালু ডাকাত এই পুকুরের মধ্যেই ময়লার আড়ালে লুকিয়ে থাকে। তখন মানুষ যখন তাকে খুঁজতে থাকে, তাকে না পেয়ে সবাই এখানে পাহারা দেয়। আর এরই মাঝে কালু ডাকাত তার সাঙ্গ পাঙ্গ নিয়ে মৃত্যুবরণ করে পুকুর পাড়ে, এবং স্বর্ণ গয়না সবকিছুই এটার নিচে ডুবে যায়। দাদু ভাইয়া, তারপর কি হলো? তারপর কি হলো? এই ঘাটের মধ্যে কি তার মরদেহ আছে এখনো? না রে দাদু ভাইয়ারা, তার মরদেহ এখানে নেই। পরের দিন দুপুরবেলা তার এবং তার সাঙ্গপাঙ্গের মরদেহগুলো এখানে ভেসে ওঠে। এলাকার লোকজন সেগুলো নিয়ে দূরে ফেলে দিয়ে আসে। কিন্তু কেউ কেউ বলে তার আত্মা নাকি এই পুকুর ঘাটে রয়ে গিয়েছে। তার আত্মা প্রতিদিন রাত হলে আসে, এসে সেই অলংকার স্বর্ণা গয়না সবকিছুই পাহারা দিতে থাকে, যাতে কেউ এখানে কুড়িয়ে নিতে না পারে। এতক্ষণে এই গল্প শুনতে শুনতে ছোট্ট ছেলে মেয়েদের গলায় পানি নেই, তাদের বুকে খুব ভয় লাগছে, চোখগুলো বড় বড় হতে লাগলো। ঠিক তখনই ওই গফুর চাচা পুকুর পাড়ে কি যেন একটা দেখতে পেল। হঠাৎ দেখলো যে পুকুরের পানির উপর হঠাৎ আগুন ধরে গেল। তারা তখন ভয়ে কিছুই বুঝতে পারছিল না হঠাৎ কি শুরু হলো। এ আগুন, আগুন কোত্থেকে আবার এলো? এ কি শুরু হলো পুকুরের ঘাটে? আমার তো ভয় লাগছে। গফুর, আমি হলাম সেই কালু ডাকাত, যার গল্প তুই এখানে বসে বসে শোনাচ্ছিস।
তোর যদি কপাল ভালো থাকে তাহলে ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে এখান থেকে চলে যা। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। তোর দোহাই, তুই ছোট ছেলে মেয়েদেরকে কোনো ক্ষতি করিস নে। আমি যাচ্ছি তাদেরকে নিয়ে। বললাম তোকে, আমি কথা দিলাম আর কখনো এই ঘাটে এসে বসে গল্প শোনাবো না। তাহলে দেরি করছিস কেন? বললাম তো জলদি চলে যা, নয়তো সব কটিকে পানিতে ডুবিয়ে মারবো। ছেলে মেয়েগুলো দ্রুত তাদের বাড়িতে চলে গেল। এদিক দিয়ে গফুর চাচাও তার বাড়ির পথ ধরল, কিন্তু গফুর চাচার বাড়িটা ঘাট থেকে একটু দূরেই ছিল। তার জন্য সে গভীর জঙ্গল দিয়ে একা একা হেঁটে যাচ্ছিল। তখনই কিছু কঙ্কাল তাকে ভয় দেখানোর জন্য তারা গাছের ঢালে বসেছিল। এই এই দেখ, গফুর আসছে, আজকে তাকে ভয় দেখাতেই হবে। এই গফুর। কিন্তু গফুর চাচা ছিলেন একেবারেই সাহসী লোক। এই জন্য ভূত পেতনির কোনো ডাকে সাড়া না দিয়ে তিনি তার মতো হেঁটে চললেন এবং বাড়িতে পৌঁছে গেলেন। কোনো ভয়ই তার লাগলো না।